আমার যা বলবার সেটি বলবার স্বাধীনতা, সেটা নিয়েই আমি শুনেছিলাম আন্দোলনটা নাকি হয়েছে। তো আমি আসলে আমার কথাটুকু বলতে চেয়েছিলাম, এবং আমি এখনো আমার কথাটুকু বলবার চেষ্টা করি। তো এটাকে যদি সন্ত্রাসী বলা হয়, তাহলে হয়তো আমি বাক সন্ত্রাসী। আমি যেটাকে আমার অন্যায় মনে হয় সেটাকে আমি অন্যায় বলি। সেটাকে যদি সন্ত্রাসী বলতে চায় কেউ, তাহলে হতে পারে আমি অন্যায়ের বিরুদ্ধে বাক সন্ত্রাসী। আপনি কিন্তু প্রতিবাদটা জানিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি কিন্তু দমে যাননি, এটি আমরা দেখেছি। এই সাহসটা আবার কেন, কিভাবে হলো? দেখুন, যখন একটা দেশের একদম অস্তিত্বের সংকট হয়ে যায়, তখন এটুকুন সাহস দেখাতে হয়। আমি তো যুদ্ধ করতে পারছি না, আমি যদি পারতাম আমি যুদ্ধ করতাম, রাস্তায় নেমে প্রতিবাদ করতাম। আমার হাতে যেই অস্ত্র আছে আমি আমার সেই অস্ত্রের ব্যবহার করেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের অস্তিত্বের সংকট, আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি যে ব্যবহার আমরা দেখেছি, আমি আমি সেটা এখনো ভাবতে পারি না। আমি এটা এটা ভাবতে গেলেই আমার মানে এই 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 কষ্টটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। যে মুক্তিযোদ্ধাদের উপর যেই ধরনের অন্যায় হয়েছে, তাদেরকে জুতার মালা পরানো হয়েছে, এবং মুক্তিযোদ্ধা পরিচয়টাই একটা নেগেটিভ পরিচয় একটা সময় দেখা হয়েছে, যেই অত্যাচারটা করা হয়েছে এই অস্তিত্বের সংকটের সময় এসে, আমি তো মনে করি যে আমার যদি এর চেয়ে বেশি কিছু করবার আসলে থাকতো, মানে ক্ষমতা থাকতো, আমি সেটাই করবার চেষ্টা করতাম। আমি আমার যেটুকুন অস্ত্র আছে, আমি আমার সেইটুকুন প্রতিবাদ আমি জানিয়ে যাবার চেষ্টা করেছি। এবং ভয়ের কথা যদি বলেন, আদালতের ভয় বা জেলখানার ভয়টা অবশ্যই আমাকে কেউ দেখাতে পারেনি। এবং আমি যদি যদি দেশের পক্ষে কথা বলা বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যদি মনে হয় যে তাহলে মামলার সম্মুখীন হতে হবে বা জেলে যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি জেলে যেতে হয়, আমি সেটাতে কোনো আপত্তি করি না। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা, এটা আমি বলে যাব। মেটিকুলাস ডিজাইন বলতে যেই জিনিসটা বোঝানো হয়, বা প্ল্যান্ড, একটা ডিটেইল প্ল্যান যেটা আমরা আসলে প্রফেসর ইউনুসের মুখ থেকে আমরা শুনলাম, সেই উনি যখন যুক্তরাষ্ট্রে বসে একটি অনুষ্ঠানে যখন বললেন, হ্যাঁ, তার আগ থেকে যে একেবারেই বুঝতে পারছিলাম তা না, জুলাইয়ের শেষ ভাগে একটু একটু বুঝতে পারছিলাম যে এটা কোনো সংঘবদ্ধ একটি আন্দোলন, এটা কোনো কোটা আন্দোলন না, এটা আসলেই সংঘবদ্ধ ভাবে দীর্ঘ 50 বছর যারা আসলে দেশটাকে যারা স্বাধীন হতে দিতে চায়নি, এটা যে তাদের আন্দোলন, এটা আমি আসলে 5ই আগস্টের আগেই যখন বুঝতে পেরেছিলাম, মনটা ছোট হয়েছিল। কিন্তু তারপরেও একটা মানুষ কিন্তু একটু হলেও স্বপ্ন দেখে যে ডক্টর ইউনুস বা প্রফেসর ইউনুস আসলে কতটুকুন কি করতে পারেন। তো খুব আশা ছিল, এটা যেমন বলবো না, কিন্তু এতটা নিরাশা ছিল না। উনি যে এত দূর করতে পারেন, এটা আসলে মানে আসলে নামতে পারেন এটা বলতেও আমার না এখন আর অস্বস্তি হয় না। আমার শুরুর দিকে অস্বস্তি হতো যে উনি এতদূর নামতে পারেন, এটা আমার কল্পনার মধ্যে ছিল না। যে প্রথম প্রথম কিছু ঘটনাকে আমার হয়তো বা মনে হতো যে এটা মানুষের ক্ষোভ, কিন্তু আসলে মানুষের ক্ষোভ না, ওগুলো সমস্ত কিছু পরিকল্পিত। এই যে জেলখানা ভেঙে, কারাগার ভেঙে সমস্ত অপরাধীরা বের হয়ে যাওয়া, এই যে লুট হওয়া থানার অস্ত্রগুলো এখন পর্যন্ত কার হাতে আছে বা কাদের কাদের আছে, কোন কোন চক্রের হাতে আছে, এগুলো নিয়ে একদম চুপ হয়ে যাওয়া। একটি কথা প্রথম থেকে বলে আসছেন, ওনাদের উপদেষ্টা মন্ডলীদের মধ্যেই একজন বলেছেন 7.62 বুলেট, এটা নিয়ে একদম নিশ্চুপ হয়ে যাওয়া। কিছু কিছু বিষয় মনে হয় যে ওনারা কানেই শোনেন না বা ওনারা শুনতে চান না। হ্যাঁ, ওনারা একদম যা বলতে চান তার বাইরে বলতে চান না, যা শুনতে চান তার বাইরে কেউ বললে ওনাদের অপছন্দ হয়, তাদেরকে কোনো না কোনো ভাবে হয় মব করে, নয় মামলা দিয়ে তাদেরকে মুখটা বন্ধ করবার চেষ্টা করেন। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই হতাশ হয়েছি। আর কিছু না হোক, একটি পদককে আমি সম্মান জানাতে চেয়েছিলাম। নোবেল পদক তো আসলে আমাদের বাংলাদেশিদের কাছে আমরা ভাবি বা ভাবার চেষ্টা করি, আমাদের কাছে তো একটা আসলেই স্বপ্নের কিছু। এবং উনি যখন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, আমার মনে আছে যে বাংলাদেশিরা খুব উদযাপন করেছিল। তো সেই উদযাপনটাকে আমি আসলে সম্মান করতে চেয়েছিলাম, সেই সম্মানটা আসলে থাকেনি আমার কাছে। ওনাকে মনে হয়েছে উনি সরাসরি মুক্তিযুদ্ধকে 24কে মুখোমুখি দাঁড়া করিয়েছেন, এবং উনি সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আছে উনি তাদের পক্ষে দাঁড়িয়েছেন। আমার সেটাই মনে হয়েছে তখন, বা এখনো মনে হয়। এটা আমি একদম ভালো মতো বুঝতে পেরেছি যে আসলেই
এই ধরনের একটা মেটিকুলাস ডিজাইনে আসলে লাশের প্রয়োজন হয়, এবং কাদের সেই প্রয়োজন ছিল সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশের একটা শ্রেণী আছে, তারা আসলে ভাসমান শ্রেণী, তারা কিন্তু কারো পক্ষ প্রথমে নেয় না। মানে সাধারণ মানুষের মধ্যে অনেকেই শোনা কথায় বিশ্বাস করে। তখন একটি গুজব, একদম মানে আমার এখন বলতে একটু হাসিই পায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে, আপনারা সবাই